উত্তরণ কলমে শুভেন্দু খান। নাচিন্দায় স্টেশন মাস্টার হিসেবে যেদিন বদলি হয়ে এসেছিলাম, মনটা খারাপ হয়ে গিয়েছিল। নিতান্তই ছোট একটি রেলওয়ে স্টেশন, না আছে আলো, না আছে জলের বিশেষ ব্যবস্থা। যাত্রী শেড একটা আছে বটে, কিন্তু তারও ভগ্ন দশা। শৌচালয়ের অবস্থাটিও শোচনীয়। সারাদিন হাতে গোনা কয়েকটি লোকাল আর দূরপাল্লার ট্রেন যায়, বাকি সময়টা স্টেশন চত্বর পুরো ফাঁকা, শ্মশানের স্তব্ধতা। স্টেশনে দুই একটা টিমটিমে আলো জ্বলে বটে, কিন্তু রাতের অন্ধকার বিদীর্ণ করে যখন কোনো দূরপাল্লার ট্রেন প্রচণ্ড গতিতে ঝিকঝিক শব্দে লোহার পাত কাঁপিয়ে ছুটে চলে, তখন গা ছমছম করে ওঠে বৈকি। আমাদের কোয়ার্টার ছিল স্টেশন থেকে একটু দূরে। ভ্যান রিক্সা কিছু থাকলেও যানবাহন বলতে সাইকেলই ছিল একমাত্র ভরসা। মাসখানেক হলো বদলি হয়ে এসেছি। সাইকেলে করেই ডিউটিতে যেতাম রোজ। সেদিন বিকালে স্টেশন থেকে বেরোতে যাব, দেখি সাইকেলের টায়ার পাংচার। সাইকেল নিয়ে হাঁটতে হাঁটতে কিছুটা এগোতেই রাস্তার পাশে একটি ছোট সাইকেল রিপেয়ারিং দোকান নজরে আসে। ঠিক দোকান নয়, ঝুপড়ি মতো একটা চালাঘর। বছর 35-এর একটি যুবক খালি গায়ে বসে রয়েছে। বাঁদিকে পেটের কাছে ভয়ঙ্কর একটা কাটা দাগ দেখে চমকে উঠেছিলাম সেদিন। এক গামলা জলে টিউবটা ডুবিয়ে লিক চেক করতে করতে জিজ্ঞেস করে সেই যুবক, বাবু কি নতুন এসেছেন? আগে দেখিনি তো। মাসখানেক হলো এসেছি। কী নাম তোমার? আলাপ পরিচয়ে জানতে পারলাম যুবকটির নাম ফটিক। দেশের বাড়ি পলতা। বছর 5 হলো এখানে এসেছে। বিয়ে থা করেনি। একার সংসার। সাইকেল রিপেয়ারিং করে যে 2 পয়সা পায়, তাতে একার সংসার টেনে টুনে দিব্যি চলে যায়। কাটা দাগটা মনের মধ্যে খিচখিচ করছিল খুব, কিন্তু সেদিন জিজ্ঞেস করতে পারিনি। ফিরে এসেছিলাম কোয়ার্টারে, কিন্তু সেই বিভৎস কাটা দাগটা ভুলতে পারিনি। এর দিন 15 পরের ঘটনা। বিকালে সাইকেলে হাওয়া ভরতে এসেছিলাম ফটিকের দোকানে। আমাকে দেখেই জিজ্ঞেস করে, বাবু ভালো আছেন তো? সেদিন কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করেই ফেলেছিলাম, তোমার পেটের কাছে কাটা দাগটা কিসের ফটিক? একটু চুপ করে থেকে ফটিক বলে, সে অনেক কথা বাবু। রহস্যের গন্ধ পেয়ে একটা টুল টেনে নিয়ে বসলাম। বলোই না শুনি। আমার তো তাড়া নেই। আকাশের দিকে একবার তাকায় ফটিক। বিকালের বিষণ্ণ আলোয় ফটিকের মুখটা বড় মলিন দেখাচ্ছিল। একটু চুপ করে থেকে ফটিক বলতে শুরু করে, বাবু আমার অতীত বড় অন্ধকার। 2 বছর বয়সে মাকে হারিয়ে লাত খেতে খেতে বড় হয়ে উঠেছিলাম। লেখাপড়া বিশেষ শিখিনি। জুটে গিয়েছিল আমারই মতো বখাটে কিছু বন্ধু বান্ধব। বেশ্যাপাড়ার দালাল হয়ে উঠেছিলাম। খদ্দের যেমন জোগাড় করে দিতাম, ঠিক তেমনি অসহায় কিছু মেয়েকে টোপ দিয়ে মাসির হাতে তুলে দেওয়া ছিল আমার কাজ। কাঁচা পয়সা পেতাম, কিন্তু বুঝতে পারিনি ক্রমশ পাকের মধ্যে ডুবে যাচ্ছিলাম। আমি হাঁ করে তাকিয়েছিলাম ফটিকের মুখের দিকে। টানা এক নাগাড়ে কথাগুলো বলে একটু থেমে আবার শুরু করে ফটিক। শিউলিকে এভাবেই একদিন প্রেমের ফাঁদে আর কাজের টোপ দেখিয়ে তুলে এনেছিলাম গ্রামের বাড়ি থেকে। ভালোবেসেই আমার হাত ধরে গ্রাম ছেড়েছিল শিউলি। আমার মনে পাপ ছিল। বিশ্বাস করুন বাবু, সেদিন এলগিন রোডে ফুলের মতো পবিত্র শিউলিকে মাসির হাতে তুলে দিতে আমার বুক এতটুকু কাঁপেনি। গামছা দিয়ে চোখের কোণটা মুছে নিয়ে আবার বলতে শুরু করে, সেদিন রাতে যখন শিউলির ঘরে লোক ঢুকিয়ে দেওয়া হলো, চিৎকার করে কেঁদেছিল সে কান্নার আওয়াজ আজও আমার কানে বাজে। বারবার আমার নাম ধরে ডাকছিল। কি জানি কি হলো সেদিন, আমি স্থির থাকতে পারিনি। রাতের অন্ধকারেই শিউলিকে নিয়ে সেদিন পালিয়েছিলাম। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। জিজ্ঞেস করলাম, তারপর কি হলো? আমাদের এ লাইনে আসাটা বড্ড সহজ, ফিরে যাওয়াটা নয়। মাসির লোকজন আগেই খবর পেয়ে গিয়েছিল। বেশ্যাপট্টি থেকে আর আমরা পালাতে পারিনি, ধরা পড়ে গিয়েছিলাম। এই কাটা দাগটা ওদের অবদান। শিউলির কি হলো? বাঁচাতে পারলাম না বাবু। আমিও পারতাম না বাঁচতে। শিউলি নিজের জীবন দিয়ে বাঁচিয়ে দিল আমায়। হসপিটালে মৃত্যুশয্যায় আমার হাত দুটো ধরে বলেছিল, কথা দাও আমায়, এই লাইন তুমি ছেড়ে দেবে। কথা দিয়েছিলাম শিউলিকে। তারপর হসপিটাল থেকে ছাড়া পেয়ে চলে আসি এই নাচিন্দায়। ওখানে থাকলে ওরা আমায় বাঁচতে দিত না। এখানে এসে নতুনভাবে জীবন শুরু করি। অন্ধকার থেকে আলোয় ফিরেছি। শিউলি ফিরিয়ে এনেছে আমায়। পড়ন্ত বিকালের বাদামি রোদে দেখতে পাই ফটিকের পেটের বাদিকের কাটা দাগটা হঠাৎ যেন বড় উজ্জ্বল হয়ে উঠেছে। গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।